আমরা জানি পৃথিবীর একটা বিশাল ম্যাগনেটিক ফিল্ড আছে এবং এই ম্যাগনেটিক ফিল্ডটা থাকার কারণে কিন্তু এই পৃথিবীতে জীবজগৎ টিকে আছে। ওই ম্যাগনেটিক ফিল্ডটা যদি না থাকতো, অর্থাৎ চুম্বক ক্ষেত্র যদি না থাকতো, এই দুনিয়াতে জীবজগতের কোনো উৎপত্তি কিন্তু ঘটতো না এবং আমরা মানুষও কিন্তু বাঁচতে পারতাম না। এই ম্যাগনেটিক ফিল্ডটা কিভাবে তৈরি হয়েছে? আমরা জানি যে পৃথিবীর দুইটা মেরু আছে, উত্তর মেরু আর দক্ষিণ মেরু। তো উত্তর মেরু আর দক্ষিণ মেরু কেন তৈরি হলো? এর কারণ হচ্ছে আমাদের এই পৃথিবীর কেন্দ্রে যে কোর আছে, ওই কোরটা কিন্তু একেবারে কমপ্লিট সলিড লোহা দিয়ে তৈরি, এবং এই লোহা দিয়ে তৈরি হওয়ার কারণে ওটা এন্ড অফ দ্য ইভেনচুয়ালি এটা ম্যাগনেটে রূপান্তরিত হয়ে গেছে, এবং ম্যাগনেটে রূপান্তরিত হয়ে যাওয়ার কারণে ওর দুইটা মেরু হয়ে গেছে, অর্থাৎ একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু। এবং যেহেতু বিশাল একটা চুম্বক, সেহেতু ওইটা কিন্তু পৃথিবীর মানে গোটা পৃথিবীর উপরে একটা বিশাল চুম্বক ক্ষেত্র তৈরি করছে। এখন এইখানে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে পৃথিবীর চতুর্পাশে এই যে ম্যাগনেটিক ফিল্ড এটা তৈরি করছে। এখন সূর্য থেকে প্রতি মুহূর্তে চার্জযুক্ত গামা রে সহ আরও অন্যান্য তেজস্ক্রিয় যে রশ্মিগুলো আছে, এইগুলা কি পরিমাণ সূর্যে উৎপন্ন হয়। প্রতি সেকেন্ড সূর্য প্রায় 1.5 মিলিয়ন টন এই ধরনের তেজস্ক্রিয় পদার্থ নির্গত করে। চার্জযুক্ত আয়নযুক্ত তেজস্ক্রিয় যে কণিকা এবং রশ্মি, এগুলো উদ্গীরণ করে। এইগুলা যদি সরাসরি পৃথিবীর উপরে এসে পড়তো, এই যে 1.5 লক্ষ বলছি, এই যে 1.5 মিলিয়ন অর্থাৎ 15 লক্ষ টন এই যে উদ্গীরণ করে, এগুলো যে সব পৃথিবীতে আসে তা না, অতি ক্ষুদ্র অংশ, হয়তো 1-2% হয়তো পৃথিবীতে আসে। কিন্তু পৃথিবীর উপরে যদি ডাইরেক্টলি এগুলো এসে পড়তো, তাহলে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যেত, বিশেষ করে জীবন্ত যে যে জিনিসগুলো আছে আর কি, অর্থাৎ জীব জগৎ আর কি। কীভাবে ক্ষতি করতো? প্রথমত এইগুলো ওই আমাদের জীবকোষের ভিতরে ঢুকে ওই যে ডিএনএ সেখানে একটা অ্যানোমালি তৈরি করতো। অ্যানোমালি তৈরি করলে তখন এই আমাদের যে সঠিক বংশবৃদ্ধি ঘটতো না, আমরা বিশেষ করে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হতাম, এবং খুবই অস্বাভাবিক প্রজাতির গাছপালা খুব বিকৃত প্রক্রিয়ায় তৈরি হতো, যেগুলো পরবর্তীতে টিকে থাকতে পারতো না। অন্য কথা, এই গোটা পৃথিবীতে কোনো জীবজগতের অস্তিত্ব থাকতো না। সুতরাং এই যে চুম্বক ক্ষেত্র, এটি কিন্তু আমাদের এই জীবজগতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। মঙ্গল গ্রহে জীবের উদ্ভব ঘটে নাই, যেটা এখন আমার কাছে মনে হয়। এটা নিয়ে তো বিজ্ঞানীরা বহুত গবেষণা করছে এবং অলরেডি সেখানে কতগুলো রোভার যান পাঠিয়েছে, যেমন ওই যে কিউরিওসিটি, তারপরে রোভার, এবং একটা হেলিকপ্টারে পাঠিয়েছে ইনজেনুইনিটি। তো ওইগুলা তো ওখানে ঘুরে মঙ্গল গ্রহের মানে সমস্ত রকম ছবি টবি নিচ্ছে, এটা তো আমরা দেখি। তো ওখান থেকে সরাসরি যে ছবিগুলো পাঠানো হয়, অর্থাৎ ভিডিও যেগুলো পাঠানো হয়, দেখলে একেবারে মনে হয় যে পৃথিবীর কোনো একটা জায়গায় চলে আসছি, অনেকটা হুবহু পৃথিবীর মতো মনে হয়। এবং বিজ্ঞানীরা এটাও পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে ওখানে অতীতে আজকে থেকে 3-3.5 বিলিয়ন বছর আগে মঙ্গলে পানির একটা ব্যাপক ফোয়ারা ছিল, এবং সেই হেতু সেখানে জীবজগৎ হওয়ার সম্ভাবনা বিজ্ঞানীরা উড়িয়ে দেয় না। কিন্তু যদি একেবারে আদিতে হয়তো এককোষী কোনো প্রাণীর উদ্ভব ওখানে ঘটে থাকতো, কিন্তু পরবর্তীতে সেটার কোনোভাবেই বিকাশ লাভ করেনি, শুধুমাত্র এই সূর্য থেকে নির্গত ওই যে তেজস্ক্রিয় কণিকা এবং রশ্মির কারণে। কারণ ওই মঙ্গল গ্রহের কিন্তু ওই কেন্দ্রে এরকম বিরাট চুম্বক নেই পৃথিবীর মতো, যে কারণে তার কিন্তু কোনো ম্যাগনেটিক ফিল্ডও নেই। আর ম্যাগনেটিক ফিল্ড না থাকার কারণে এই তেজস্ক্রিয় কণিকা এবং রশ্মিগুলা সরাসরি মঙ্গলের উপরে পতিত হয়ে ওই জীব কণিকা যেগুলো আদিতে তৈরি হয়েছিল, ওগুলাকে আর বিকাশ লাভ করার সুযোগ দেয় না। এবং ঠিক এই কারণে কিন্তু আমরা মঙ্গল গ্রহে কোনো প্রাণীর অস্তিত্ব এখন দেখি না। এখন ইলন মাস্ক প্ল্যান নিয়েছে এই মঙ্গল গ্রহে গিয়ে বসতি স্থাপন করবে। এখন কীভাবে করবে কে জানে, আমি ঠিক এখনও বুঝি না যে এই তেজস্ক্রিয় রশ্মির হাত থেকে কীভাবে সেখানের মানুষগুলো বাঁচবে।
অবশ্যই বাড়বে, তবে সারাক্ষণ ওই পোশাক পরিচ্ছদ পরে পরে থাকতে হবে, অথবা ওখানে মাটির গভীরে অনেক গভীরে সেখানে সুড়ঙ্গ মতো বাসস্থান তৈরি করতে হবে এবং সার্বক্ষণিক ওখানেই থাকতে হবে, বাইরে আর আসা লাগবে না। বাইরে আসলে কঠিন পোশাক পরিচ্ছদ পরতে হবে। এখন বাইরে তো ওই যে চাষাবাদ করার জন্য অনেক কিছু করতে হবে এখন, কারণ সেখানে খাদ্যের সংস্থান তো থাকতে হবে, পৃথিবী থেকে নিয়ে তো আর খাদ্য খাবার খাওয়া যাবে না। তো এখন ইলন মাস্ক এই অবস্থাগুলোটা কীভাবে ওভারকাম করবে এটা দেখার অপেক্ষাতেই আমরা আছি, দেখি। তবে হ্যাঁ, 2-4 দিনের জন্য মঙ্গল গ্রহে যদি একটা এক্সপেডিশন করে সেটা খারাপ হয় না। অ্যাটলিস্ট আমরা তখন এই মঙ্গল গ্রহ সম্পর্কে অনেক জিনিস জানতে পারবো, সেখানে আদৌ কোনো দিন জীব বিকাশ ঘটছিল কি না, অন্তত অ্যাটলিস্ট এক কোষই, সেটা আমরা জানতে পারবো। এবং একইভাবে ওখানে যে বিভিন্ন জায়গায় পানির উৎসর কথা বলা হয়, এগুলো আরও ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা যাবে এবং সেখানকার যে মৃত্তিকা, এটাও পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে যে পৃথিবীর মাটির সাথে তার মিল কতটা। এবং এটা হয়তো আমাদেরকে এই গ্রহগুলো কীভাবে সৃষ্টি হয়েছিল, কবে সৃষ্টি হয়েছিল, এই বিষয়ে আমাদেরকে পরিপূর্ণ একটা জ্ঞান দিতে পারবে। এটাই লাভ। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।